14 মার্চ থেকে 21 মার্চ কোথায় ছিল দুই জঙ্গি? 20 মার্চ সন্দেহভাজন দুই জঙ্গি রাঁচি গিয়েছিল। তাদের কাছ থেকে 19 মার্চ একটি মেসেজ আসে রাঁচি থেকে পার্সেল সংগ্রহের বার্তা, যার মধ্যে ছিল দুই জঙ্গির জন্য টাকা পয়সা পাঠানো হয়। জিজ্ঞাসাবাদে কবুল করেছে ধৃত ওই জঙ্গিরা। সূত্র মারফত যে খবর আসছে, পার্সেল সংগ্রহ করে 21 মার্চ কলকাতায় ফিরে আসে। রাঁচির ঠিকানা চিহ্নিত করেছে এনআইএ। কারা পাঠিয়েছিল পার্সেল তদন্ত করছে এনআইএ। কলকাতা টিভির হাতে সেই এক্সক্লুসিভ খবর। রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের সঙ্গে কি যোগাযোগ রয়েছে এই দুই জঙ্গির? দুই সন্দেহভাজন জঙ্গি 20 মার্চ রাঁচিতে গিয়েছিল। তাদের কাছে 19 মার্চ একটি মেসেজ আসে। রাঁচিতে তাদের কাছে একটি পার্সেল সংগ্রহের বার্তা দেওয়া হয়, টাকা পয়সা পাঠানো হয়। জিজ্ঞাসাবাদে কবুল করেছে ধৃত ওই দুই জঙ্গি। পার্সেল সংগ্রহ করে 21 মার্চ কলকাতায় ফিরে আসে তারা। আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, রাঁচি থেকে পার্সেল সংগ্রহের এই যে বার্তা, যে নাম্বার থেকে ওই মেসেজ আসে এবং কারা টাকা পাঠিয়েছে, কি জানা যাচ্ছে? কারণ এই টেলিগ্রামের মাধ্যমেই তারা কিন্তু বিভিন্ন লোকেদের সঙ্গে কথা বলতো এবং টেলিগ্রামের মাধ্যমে এই যে কথোপকথন হতো, সেই কথোপকথনগুলোকে কিন্তু ডিকোড করতে পেরেছে এনআইএ তদন্তকারী অফিসাররা। এবং এই যে তদন্তকারী অফিসাররা টেলিগ্রামের মেসেজ ডিকোড করেছে, এই মেসেজ ডিকোড করেই কিন্তু তারা প্রথমে জানতে পারে যে রাঁচি থেকে কোনো একটা ভায়া মেসেজ এসেছিল, সেই মেসেজটা তারা কিন্তু কালেক্ট করে। এবং যখন তারা ধরা পড়ে গতকাল, এবং তারপর তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, জিজ্ঞাসাবাদের সময় তাদেরকে কিন্তু এই রাঁচি প্রসঙ্গ তোলা হয় যে রাঁচিতে কি হয়েছিল এবং রাঁচিতে কি ধরনের পার্সেল বা কি এসেছিল। তখন তারা জিজ্ঞাসাবাদের সময় জানায় যে 19 তারিখ তারা আচমকা একটা মেসেজ পায় এবং সেখানে বলা হয় যে তাদের কিছু জিনিস রয়েছে, একটা পার্সেল এসছে, সেই পার্সেলটা রাঁচি থেকে কালেক্ট করতে হবে। এবং সেই মতো তারা কিন্তু 20 তারিখ এখান থেকে কলকাতা ছেড়ে বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে তারা কিন্তু রাঁচিতে যায়, যেখানে এই পার্সেলটা এসেছিল। কিন্তু রাঁচিতে তারা কিন্তু স্টে করেনি এবং তারপরেই তারা 21 তারিখে ফিরে আসে এবং ফিরে এসে তারা নিজেদের ঠিকানা মতন যেখানে তারা হোটেল বুক করেছিল, সেই হোটেলে তারা চলে যায়। এই যে রাঁচিতে গেছিল, তারা কি পার্সেল এসেছিল, সেই পার্সেলের বিষয়ে যখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং এই পুরো বিষয়টা জানার চেষ্টা করা হয়, তখন তারা বলে যে তাদের লজিস্টিক সাপোর্টের জন্য কিন্তু টাকা পাঠানো হয়েছিল। এবং এই যে লজিস্টিক সাপোর্টের জন্য যে টাকাটা পাঠানো হয়েছিল, এটা মূলত তাদের 8 থেকে 10 দিন পর পর তাদের কিন্তু টাকা শেষ হয়ে যাচ্ছিল। এই ফুডিং এবং লজিং এটা শেষ হয়ে যাওয়ার জন্যই তাদের কিন্তু এই 8 থেকে 10 দিনের মধ্যে তাদের কাছে এই মেসেজ আসতো টেলিগ্রামের মাধ্যমে এবং তারা গিয়ে এই লজিস্টিক সাপোর্টের জন্য যে পার্সেল রয়েছে, সেই পার্সেলগুলো তারা কালেক্ট করে নিত। এখানে একটা বিষয় রয়েছে, 29 তারিখে এনআইএর হাতে একজন কিন্তু আটক হয় এবং 29 তারিখে যে আটক হয় তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, জিজ্ঞাসাবাদের সময় তারা জানতে পারেন যে 28 তারিখে যে ব্যক্তিকে আটক করা হয়েছে, সে কিন্তু তাদেরকে গিয়ে লজিস্টিক সাপোর্টের জন্য কিছু ফিনান্সিয়াল হেল্প করে এসেছিল। এই যে পয়সাটা দিয়ে এসেছিল, পয়সাটা নিয়ে তারা কোথায় গেল? এরপরেই কিন্তু তারা কলকাতা পুলিশের এসটিএফ এর সঙ্গে যোগাযোগ করে, কারণ যেহেতু এটা পুরোটা কলকাতা জুরিসডিকশনের মধ্যে পড়ছে এবং এসটিএফকে পুরো বিষয়টি বলা হয়। এবং এসটিএফ 28 তারিখে যখন তারা এই পুরো বিষয়টা জানতে পারে 29 তারিখে, এবং তারা কিন্তু 28 তারিখে কোন কোন জায়গাগুলো রয়েছে যেখান থেকে তারা বেরোতে পারে, যতগুলো এক্সিট এবং এন্ট্রি পয়েন্ট রয়েছে কলকাতায়, মূলত যেই জায়গাগুলো থেকে বাইরে যাওয়া যায়, সেই জায়গাগুলোকে তারা যখন নজরদারি চালায়, তখন তারা জানতে পারে যে তারা কিন্তু হাওড়া লেফট করেছে। এই যে হাওড়া লেফট করেছে, হাওড়া স্টেশনে তারা রেড করে, কিন্তু হাওড়ায় কিন্তু কোনো জায়গায় তারা দেখতে পায়নি, কোনো জায়গায় সিসিটিভি ফুটেজেও কিন্তু এই বিষয়টা উঠে আসেনি। পরবর্তীকালে জানা যায় যে তারা কিন্তু হাওড়া থেকে বাস ধরে তারা কিন্তু বেরিয়ে গেছিল। অর্থাৎ এই যে তাদের ফুডিং এবং লজিংয়ের জন্য যে এই যে লজিস্টিক সাপোর্টটা দেয়া, যখন তারা এই বিস্ফোরণ ঘটনাটা ঘটায়, বিস্ফোরণ ঘটনার পর তারা কিন্তু চেন্নাইতে শেল্টার নিয়েছিল এবং চেন্নাইতে তারা কিন্তু 4 দিন ছিলেন বলে জানা যাচ্ছে এখনো পর্যন্ত। সেই 4 দিন থাকার পর চেন্নাই থেকে তারা কিন্তু সেখান থেকে তারা ট্রেন ধরেন, একটি ট্রেন ধরে যেটা কিন্তু হাওড়ায় আসে, সেই ট্রেনে তারা উঠে পড়েন। কিন্তু মাঝ রাস্তায় উড়িষ্যায় কোনো একটা জায়গায় তারা নেমে পড়েন, সেখানে তারা 2 দিন মতন ছিলেন বলেই জানা যাচ্ছে। তারপর তারা কিন্তু কলকাতায় আসে এবং কলকাতায় এসে তারা গা ঢাকা দিয়ে বিভিন্ন জায়গায় ছিল। মাঝখানে তারা একবার রাঁচিতে গেছিল এই লজিস্টিক সাপোর্টের জন্য। অর্থাৎ এই যে 10 দিনের গ্যাপ, এই 8 থেকে 10 দিনের মধ্যে তাদের এই লজিস্টিক সাপোর্টটার জন্য কিন্তু এই লজিস্টিক সাপোর্ট কারা দিচ্ছে?
কারা এই ফিনান্সিয়াল হেল্পগুলো তাদেরকে করছে, কোথা থেকে তাদের এই লজিস্টিক সাপোর্ট আসছে, এনআইএ তদন্তকারী অফিসাররা কিন্তু এই বিষয়টার উপরই জোর দিচ্ছে। আর একটা বিষয় তারা জানার চেষ্টা করছেন, এই যে পুরো বিষয়টা যে পার্সেলটা এসেছিল সেই পার্সেলে কি শুধু টাকা পয়সা ছিল না অন্য কিছু ছিল। যদিও তারা বলছেন ধৃত সন্দেহভাজন ধৃত জঙ্গিরা তারা কিন্তু বারবার বলছেন তাদের জন্য কিন্তু সেখানে ফুডিং এবং লজিং এর জন্য শুধু টাকাই ছিল, কিন্তু এনআইএ তদন্তকারী অফিসাররা সেটা মানতে নারাজ, কারণ সেখানে তাদের মাধ্যমে কোনো বার্তা থাকলেও থাকতে পারে। এবং রাঁচির যে হোটেলটা তারা ছিলেন সেই হোটেল বা যেই জায়গা থেকে তারা এই পুরো বিষয়টা কালেক্ট করেছিলেন, পার্সেলটা কালেক্ট করেছিলেন, সেই জায়গাটাকেও কিন্তু এনআইএ ইতিমধ্যে চিহ্নিত করেছে এবং কোন জায়গাটায় গেছিল সেই জায়গাটাও কিন্তু এনআইএ এর দল গিয়ে পৌঁছেছে। সুচন্দ্রিমা। বেশ, দীপ্তিমান আপাতত ধন্যবাদ তোমাকে। দীপ্তিমান ভট্টাচার্য আমাদের বিশেষ প্রতিনিধি, কথা বললাম তার সঙ্গে। জিজ্ঞাসাবাদে কবুল করেছে দুই ধৃত সন্দেহভাজনরা তারা রাঁচি গিয়েছিল পার্সেল সংগ্রহ করতে।